সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের বাংলা ক্লাসের আলোচনা শুরু করছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কেন বাংলা শিখব। বাংলা ভাষা সম্পর্কে, বাংলা ভাষার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে, বাংলা ভাষার যে সমৃদ্ধি সেটা সম্পর্কে না জানার কারণেই আমরা আসলে বাংলা শেখার প্রতি খুব বেশি আগ্রহী হই না। তো এজন্য আজকে আমি বাংলা ভাষার সেই সমৃদ্ধি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। শুরুতে একটা বিষয় প্রশ্ন উত্থাপন করতে চাই। বলুন তো, ব্রাজিলের ভাষা কি? ভাবছেন ব্রাজিলিয়ান? না, ব্রাজিলের ভাষা পর্তুগিজ। আর্জেন্টিনার ভাষা কি আর্জেন্টাইন? না, আর্জেন্টিনার ভাষা হচ্ছে স্প্যানিশ। আচ্ছা, দক্ষিণ আমেরিকার একে একে আমি যদি সবগুলো রাষ্ট্রের কথা বলি, ইকুয়েডর, ভেনিজুয়েলা, উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, এল সালভাদোর, মেক্সিকো, এরপরে হচ্ছে নিকারাগুয়ে, গুয়াতেমালা, এই সব সবগুলোর ভাষা কিন্তু স্প্যানিশ। তাদের নিজস্ব দেশের নামে কিন্তু ভাষা না। আপনি যুক্তরাষ্ট্রের কথা দেখেন, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে তার ভাষা হওয়ার কথা ছিল আমেরিকান, কিন্তু না, তার ভাষা আমেরিকান নয়, তার ভাষা ইংরেজি। আচ্ছা, আপনি কানাডার ভাষা কি? কানাডাতে দুইটা ভাষা চলে, ফরাসি এবং ইংলিশ। আপনি অস্ট্রেলিয়াতে যান, ভাষা ইংরেজি। নিউজিল্যান্ডের ভাষা ইংরেজি। কেন? তার কারণ কি? নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন যে ঔপনিবেশিক যুগে ইউরোপীয়রা যে আগ্রাসন চালিয়েছিল, সেই আগ্রাসনকে প্রতিরোধ করতে পারেনি তারা টিকে থাকতে পারে নাই। কিন্তু আমরাও তো কলোনিয়াল যুগকে ফেস করেছি। আমরা বাঙালিরাও তো 200 বছর আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম প্রত্যক্ষভাবে। তাহলে তাদের অধীনে প্রত্যক্ষ বছর 200 বছর থাকার পরও তারা কি আমাদের উপর আগ্রাসন চালায়নি? চালিয়েছে। কিন্তু আমাদের ভাষা এবং আমাদের ধর্ম টিকে আছে। টিকে থাকার কারণ হচ্ছে আমাদের ভাষার শক্তিমত্তা। এই ভাষা সম্পর্কে জানতে হবে, বাংলা ভাষা সম্পর্কে জানতে হবে, বাংলা ভাষার সমৃদ্ধি সম্পর্কে জানতে হবে, বাংলা ভাষার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। খেয়াল করেন, একটা ভাষার সমৃদ্ধি বুঝতে গেলে তার বেশ কয়েকটা দিক খেয়াল করতে হয়, মানে বেশ কয়েকটা দিককে দেখতে হবে। আমি শুরুতে একটু আপনাদেরকে বলি, একটা ভাষার সমৃদ্ধি নির্দেশ করে যেমন সে ভাষার নিজস্ব লিপি আছে কিনা, তাদের নিজস্ব ক্যালেন্ডার আছে কিনা, তাদের শব্দ ভাণ্ডার কেমন, তাদের শব্দের যে গভীর যেই মানে পার্থক্যগুলি সেগুলি নির্ণয় করার জন্য সে ভাষাতে সমার্থক শব্দের ভাণ্ডার কেমন আছে, সংখ্যা শব্দ আছে কিনা, সেগুলি ভাষার সমৃদ্ধি নির্দেশ করে। তার উচ্চারণ রীতি, সে অন্যান্য ভাষার শব্দকে কতটা আত্মীকরণ করতে পারে, সেই বিষয়গুলির দিকে তাকাতে হবে। তো বাংলা ভাষার ক্ষেত্রে দেখেন, বাংলা ভাষার নিজস্ব একটা লিপি রয়েছে, যেই লিপিতে আমরা বাংলা লিখি। কিন্তু আমি যদি অন্যান্য পৃথিবীর বৃহৎ ভাষাগুলির দিকে তাকাই, যেমন ইংরেজি ভাষার কি নিজস্ব লিপি আছে? না, নেই। ফরাসি ভাষার? তাও নেই। স্প্যানিশ ভাষার? না, তাদেরও নিজস্ব লিপি নেই। তারা লেখে মূলত রোমান লিপিতে, অর্থাৎ তারা যে রোমান বা তাদের লাতিন যে লিপি, সেই লিপির অনুসরণ করে তারা তাদের লেখালেখি করে। তাদের কি সংখ্যা শব্দ আছে? না, নেই। তারা সংখ্যা শব্দ ব্যবহার করে লাতিন ভাষার সংখ্যা শব্দকে, কিন্তু বাংলার আছে। বাংলাতে নিজস্ব লিপি আছে এবং বাংলার নিজস্ব সংখ্যা শব্দ আছে, 0 থেকে যে 9 পর্যন্ত সংখ্যা শব্দ। এবং এই শব্দগুলি শুধু লিখিত রূপ না, তার প্রত্যেকটা বাংলাতে বাংলা ভাষার নিজস্ব সেগুলির আলাদা আলাদা শব্দ দিয়ে আমরা প্রকাশ করি। বাংলা ভাষার নিজস্ব ক্যালেন্ডার আছে, সব ভাষার কিন্তু ক্যালেন্ডার থাকে না। লিপির কথা যে বললাম, আপনি হিন্দি ভাষা দেখেন, হিন্দি ভাষা কোন লিপিতে লেখা হয়? হিন্দি ভাষা লেখা হয় কিন্তু আমরা হিন্দি যে লিখি, আপনি যদি সংস্কৃত ভাষা লেখা শিখে যান তাহলে হিন্দি লেখাও শিখে যাবেন, তার মানে ওটা হিন্দির নিজস্ব লিপি না। আপনি উর্দু ভাষা যদি লিখতে চান তাহলে আরবি শেখেন, মানে আরবি লিপিতে উর্দু লেখা হয়, আরবি লিপিতে ফার্সি লেখা হয়, তার মানে ফার্সি এবং উর্দু তাদেরও নিজস্ব কোনো লিপি নাই, কিন্তু বাংলার আছে। বাংলার সংখ্যা শব্দ আছে, বাংলার আলাদা ক্যালেন্ডার আছে, যেই ক্যালেন্ডার বাংলাদেশের আবহাওয়ার সাথে জড়িত। বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের আমাদের দেশের যে ফসল হয় কোন কোন ঋতুতে ইত্যাদি বিষয় কিন্তু এই ক্যালেন্ডার দিয়ে আমরা বুঝতে পারি। অর্থাৎ বাংলা ভাষার নিজস্ব ক্যালেন্ডার রয়েছে। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারগুলির দিকে যদি তাকান, বাংলা ভাষার বিশেষণগুলি, বাংলা ভাষার সর্বনামগুলি খেয়াল করেন। ইংরেজিতে আমরা তুই, তুমি, আপনি আলাদা করে বলতে পারি না, আমরা বলি তুই, আমরা বলি ইউ। তাহলে ইউ দ্বারা তুই, তোমরা, এরপরে হচ্ছে আপনি, আপনারা, তুই, তোরা, সব কিছু প্রকাশ করার জন্য একটা শব্দ ইউ। কিন্তু বাংলাতে খেয়াল করেন, আমরা যখন তুই বলে আমি কোনো বন্ধুকে সম্বোধন করি, সেই নারীর যে টান অনুভব করি তুই বললে, সেটা কি আপনির মধ্যে আছে? না, নেই।
আবার আপনি বলে যখন কোনো গুরুজনকে আমি সম্বোধন করি, সেখানে যে গভীর শ্রদ্ধা প্রকাশ পায়, সেই শ্রদ্ধাটা কি তুমির মধ্যে আছে? না, নেই। আবার তুমির মধ্যে যে স্নেহ প্রকাশ পায়, যে গভীর আবেগ প্রকাশ পায়, সেটা কি আপনার মধ্যে থাকে? না, থাকে না। এই কারণে বাংলা ভাষায় সর্বনামগুলি এভাবে আলাদা আলাদা, মানি সর্বনাম, সাধারণ সর্বনাম, এরপরে আমরা তুচ্ছার্থে বা ঘনিষ্ঠ সর্বনাম হিসেবে আমরা তুই ব্যবহার করি। আবার খেয়াল করেন, বাংলা ভাষাতে শব্দ ভাণ্ডার, ইংরেজির বিরাট বড় শব্দ ভাণ্ডার, কোনো সন্দেহ নাই। ইংরেজির অনেক আপনার সমার্থক শব্দ, সিনোনিমস আছে, এতেও কোনো সন্দেহ নাই, কারণ তারা পৃথিবীর বিভিন্ন ভাষা থেকে শব্দগুলিকে আত্মীকরণ করেছে। কিন্তু বাংলাতে স্পেশালিটি দেখেন, যে আমরা যখন সম্পর্ক নির্দেশ করার জন্য আমরা বলি ইংরেজিতে পিতৃস্থানীয় সবগুলি শব্দকে একসাথে বলে আঙ্কেল, চাচা, খালু, মামা, ফুপা, একসাথে সবগুলি শব্দকে আমরা একটা শব্দ দিয়ে প্রকাশ করি, আঙ্কেল। আঙ্কেল বললে সেটাকে আবার ব্যাখ্যা করতে হবে। কিন্তু বাংলাতে খেয়াল করেন, বাবার ভাই হলে চাচা, আচ্ছা সেটা কি বড় ভাই না ছোট ভাই? তাও আছে। যদি বড় ভাই হয় জ্যাঠা, ছোট ভাই হলে কাকা। মায়ের বোন হলে ভিন্ন নাম, বাবার বোন হলে ভিন্ন নাম, বাবার বোন হলে ফুপু। কিন্তু আবার বলি পিসি, সনাতন ধর্মের লোকজন এই শব্দটা বেশি ব্যবহার করে। আবার মায়ের বোন হলে মাসি বা খালা। তাহলে ভিন্ন ভিন্ন শব্দ আছে। আবার খেয়াল করেন, আমরা এই যে স্ত্রীর ভাই হলে ইংরেজিতে কি বলছি? আমরা বলছি ব্রাদার ইন ল। আচ্ছা, স্ত্রীর ভাই ও ব্রাদার ইন ল। আবার আমরা যদি যাকে বেয়াই বলি, অর্থাৎ আমার দুলা ভাইয়ের ভাই, সেও ব্রাদার ইন ল। কেমন হয়ে গেল না? কিন্তু বাংলাতে স্ত্রীর ভাই হলে তাকে শালা, বড় ভাই হলে সম্বন্ধী, ছোট বোন হলে শালি, বড় বোন হলে জ্যাঠাস। তাহলে এই যে শব্দ ভাণ্ডারের বৈচিত্র্য, যে আলাদা আলাদা প্রত্যেকটা বিষয়কে, এবং সাহিত্য, বাংলার যে সাহিত্য ভাণ্ডার, এটা যদি বলি, বাংলা ভাষাকে এগিয়ে নেওয়ার জন্য যখন ইউরোপীয় ভাষাগুলির আগ্রাসনে অন্যান্য ভাষা নিজেদেরকে শেষ করে ফেলছে, অন্য ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, তখন বাংলা কি করলো খেয়াল করেন। যখন ব্রিটিশরা আমাদেরকে শাসন করতেছে, ব্রিটিশরা তারা আমাদের এই অঞ্চলে প্রেস বসিয়েছে, বই ছাপছে, তখন বাংলাদেশের ঊনবিংশ শতাব্দীকে আমরা বলছি বাংলা সাহিত্যের রেনেসার যুগ। রেনেসা ঘটিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার যে সাহিত্যের মান, বিশ্ব সাহিত্যের দরবারে পুরাই মহাদেশে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের মান, কি উচ্চমাত্রার সাহিত্য তিনি রচনা করেছেন। যদি আপনি বিশ্ব সাহিত্যের দরবারে আপনি তুলনা করেন, তাহলে রবীন্দ্রনাথের তুলনা করাটা খুব মুশকিল। এত উচ্চমার্গীয় সাহিত্য, এবং সাহিত্যের ভিন্ন ভিন্ন অঙ্গনে আপনি খেয়াল করেন কোন অঙ্গনে তার পদচারণা নেই। এরপরে আপনি কাজী নজরুল ইসলামের যেই বিদ্রোহী কবিতা, যেই সাম্যের বাণী তার কথার মধ্যে, তার ভাষার মধ্যে, তার লেখনের মধ্যে আমরা ফুটে উঠতে দেখি, অসাধারণ। পৃথিবীর ইতিহাসে এমন বিদ্রোহী ভাব আর কোনো কবি ফুটাই তুলতে পারে নাই। কাজী নজরুলের তুলনা শুধু কাজী নজরুল। আপনি যদি একইভাবে বাংলা সাহিত্যের, আপনি যদি বঙ্কিমচন্দ্রের কথা বলেন, আপনি যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলেন, আপনি যদি একে একে বাংলা সাহিত্যের যে দিকপাল যারা রয়েছেন তাদের একটা একটা সাহিত্যের নাম বলেন, তাহলে প্রত্যেকের সেই সাহিত্যিকদের লেখার মান বিশ্ব সাহিত্যের যে কোনো লেখকের সাথে তুলনা করার মতন। এই কারণে বাংলা ভাষার মানে অসাধারণ শব্দ ভাণ্ডার রয়েছে, আমরা যদি সাহিত্য পড়ি তাহলে পাই। পাশাপাশি আরেকটা বিষয় লক্ষণীয়, যে বাংলা ভাষার যে উচ্চারণ রীতি, খেয়াল করেন বাংলা ভাষাতে মৌলিক স্বরধ্বনি 7টি। আমি যদি অন্য ভাষার সাথে তুলনা করার জন্য বলছি, ইংলিশে কিন্তু 5টি ভাওয়েল সাউন্ড, এবং আরবিতে আমরা সাধারণত জের, জবর, পেশ, এই 3টা ভাওয়েল সাউন্ড আরবিতে। যদিও একার এবং ওকারের উচ্চারণ আরবিতে ছিল, কিন্তু এখন ইদানিংকার উচ্চারণে যারা মানে কোরআনের যারা উচ্চারণ শেখায়, তারা কিন্তু একার এবং ওকার বাদ দিয়ে এখন আরবিতে 3টা স্বরধ্বনি রেখেছে। অর্থাৎ আমরা স্বরধ্বনি আরবিতে জেরের জন্য আমরা কি পড়তেছি? জেরের জন্য জের হলে আমরা পড়তেছি হচ্ছে বাজের বি, রস্যইকার। আবার পেশের জন্য আমরা পড়ছি রস্য উকার, এবং আমরা জবরের জন্য আকার। তাহলে 3টা পাইলাম স্বরধ্বনি। অথচ বাংলাতে স্বরধ্বনি আছে 7টা। অ, আ, ভিন্ন ভিন্ন স্বরধ্বনি কিন্তু, অ, আ, ই, উ, এরপরে এ, এরপরে ও, এরপরে এ, অর্থাৎ আমরা 7টা মৌলিক স্বরধ্বনি বাংলাতে আছে। এবং ব্যঞ্জনধ্বনিগুলো খেয়াল করেন, ব্যঞ্জনধ্বনি আমরা যদি বর্ণমালা দেখি, মানে ব্যঞ্জন বর্ণের যে ইয়েগুলা দেখি, আমরা বর্গীয় ধ্বনিগুলা এত সুন্দর, সুগঠিত, সুসজ্জিত, ক, খ, গ, ঘ, ঙ 5টা, ঠিক আবার নিচ দিয়ে ক, চ, ট, ত, প 5টা বর্গে 25টা বর্ণকে সাজানো হয়েছে।
প্রত্যেকটা বর্গের মধ্যে আবার অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ ধ্বনি আছে, নাসিক্য ধ্বনি আছে। তাহলে এই যে অসাধারণ একটা শৃঙ্খলা, এবং আমাদের বাংলা বর্ণমালার শৃঙ্খলা দেখেন, স্বরধ্বনিগুলি আগে, ব্যঞ্জন ধ্বনিগুলি পরে। কিন্তু আরবিতে আপনি খেয়াল করেন আলিফ, ওয়াও, ইয়া, তিনটা জায়গাতে তিনটা স্বরধ্বনি। আবার ইংলিশের ক্ষেত্রে খেয়াল করেন, ইংরেজিতে কিন্তু এ, ই, আই, ও, ইউ ভিন্ন ভিন্ন জায়গাতে ছড়ানো ছিটানো। একটা বাংলাতে খেয়াল করেন ক, খ, গ, ঘ, ঙ, এই পাঁচটা ধ্বনি, এই পাঁচটা ধ্বনির উচ্চারণ স্থান কিন্তু কণ্ঠ একই জায়গা। আবার প, ফ, ব, ভ, ম এই পাঁচটা বর্ণের উচ্চারণ স্থান কিন্তু ওষ্ঠ একই জায়গা। অর্থাৎ কি সুগঠিত, কি সুশৃঙ্খলভাবে বর্ণমালাটা সাজানো হয়েছে। এটা অন্যান্য ভাষার মধ্যে খুব কম, কিন্তু রেয়ার। এবং উচ্চারণটা এত সমৃদ্ধ উচ্চারণ, যে কোনো ভাষার শব্দকে আমরা আত্মীকরণ করে ফেলতে পারি। এজন্য বাংলাতে কিন্তু দেখবেন ফার্সি শব্দ, ফরাসি শব্দ, এরপরে হচ্ছে আপনার পর্তুগিজ শব্দ, ইংরেজি শব্দ, আরবি শব্দ, তারপরে হচ্ছে আপনার হিন্দি শব্দ, বিভিন্ন ভাষার শব্দ বাংলা নিজের মানে করে নিয়েছে, আত্মীকরণ করে নিয়েছে, নিজের শব্দ ভাণ্ডারের মধ্যে সংযুক্ত করে নিয়েছে। তো এটা একটা ভাষার কিন্তু সমৃদ্ধির অন্যতম একটা বৈশিষ্ট্য। তো এভাবে যদি বাংলা ভাষার বিভিন্ন দিক আমি একে একে বলতে যাই, তাহলে প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করতে গেলে আপনি অবশ্যই, মানে শুধু আমার নিজের ভাষা বলে বলছি না, ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে ভাষার যেই মানে আমাদের ভাষার যে সৌন্দর্য, সেই দিকটা যদি আপনি বিবেচনা করেন, তাহলে অবশ্যই বলতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা বাংলা ভাষা। খেয়াল করেন, বাংলা ভাষাতে যে সঙ্গীতগুলি রয়েছে, পৃথিবীর কোনো ভাষাতে আমার জানা মতে, জানা থাকলে আপনারা বলতে পারেন, আমার জানা মতে কোনো ব্যক্তির যে নামে যে সঙ্গীতের যে ভিন্ন ভিন্ন ধারা কোনো ভাষাতে থাকলেও খুব রেয়ার থাকতে পারে, আমার জানা নাই। যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লালন সঙ্গীত, হাসন রাজার গান, এভাবে করে ব্যক্তিকে কেন্দ্র করে একটা সঙ্গীতের ধারা সৃষ্টি হয়েছে। এছাড়াও ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, পালাগান, হ্যাঁ, এভাবে করে যে সঙ্গীতের অসংখ্য ধারা, সঙ্গীত কিন্তু সাহিত্যের একটা বিরাট বড় একটা অঙ্গন। তো সেই বিভিন্ন ধারার যে সঙ্গীত, এবং সেই সঙ্গীতগুলি মানুষের জীবনের কথা বলে, সেই সঙ্গীতগুলি আমাদের সংস্কৃতিকে তুলে ধরে। অসাধারণ বাংলা ভাষার এই সৌন্দর্যের দিকটা। তো এভাবে করে আমি যদি বিভিন্ন দিক আমি বিশ্লেষণ করি, তাহলে অবশ্যই বলতে হবে যে বাংলা ভাষা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা, বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভাষা, যেটা দীর্ঘ এই মধ্যেও, দীর্ঘ আগ্রাসনের মধ্যেও টিকে আছে। সর্বশেষ যেই কথাটা বলবো, দেখেন পৃথিবীর ইতিহাসে কোনো ভাষার প্রতি সেই দেশের সন্তানদের, মানে ওই ভাষার সন্তানদের এতখানি আবেগ, এতখানি ভালোবাসা নেই যে যার জন্য জীবন দেওয়া যায়। বাংলা ভাষার সন্তানেরা তারা ভাষার জন্য জীবন দিয়েছেন। 1952 সালে পাকিস্তানি আগ্রাসনের বিরুদ্ধে তারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। রফিক, বরকত, সালাম, শফিক, তারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। তাদের এই জীবন দেওয়ার ফলে আমরা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা রূপে তো আছেই, কিন্তু আন্তর্জাতিক আমরা একটা স্বীকৃতি পেয়েছি। আজকে 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। সেদিন মানুষ ইতিহাস পড়ে জানতে পারে যে বাংলা নামে পৃথিবীতে এমন একটা ভাষা আছে, যেই ভাষার জন্য একদল মানুষ জীবন দিয়েছিল। এরপরও যদি আমরা বাংলার প্রতি যত্নবান না হই, বাংলা না শিখি, তাহলে আর কোশ্চিনকালেও আমাদেরকে শেখানো যাবে না। এবং আমি বলবো যারা কর্তৃপক্ষ আছে, তাদের আজকে উচিত বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরার ব্যবস্থা করা, এবং বাংলা ভাষাতে আমাদের আদালতের রায়গুলি বাংলা ভাষাতে প্রকাশ করা উচিত। আমাদের অফিস আদালতে সমস্ত জায়গাতে বাংলা ভাষার প্রয়োগ করা উচিত। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।